সুপ্রিয় দর্শক, ভিওডি বাংলার নিয়মিত আয়োজন নিউজ নেটিভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মঞ্জুর মিলন। আপনারা জানেন যে সমসাময়িক নানা বিষয় নিয়ে আমাদের এই আয়োজন। আর আজকে আমাদের এই আয়োজনে আমাদের স্টুডিওতে যুক্ত হয়েছেন নিরাপত্তা ও রাজনৈতিক বিশ্লেষক কর্নেল অবসরপ্রাপ্ত জগলুল হাসান। জগলুল হাসান, আপনাকে ভিওডি বাংলার স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ ভিওডি সকল দর্শককে। ধন্যবাদ। আমরা দেখলাম যে এখন আলোচনার বিষয় কিন্তু ডাকসু নির্বাচন এবং জাকসু। আমরা দেখছি যে সম্প্রতিকালে ভূমিধস বিজয় শিবিরের প্যানেলের, ছাত্র দলের পরাজয় সব জায়গায়। এটা আসলে কি মেসেজ বহন করে বিএনপি এবং জাতীয়তাবাদী আদর্শের জন্য? আসলে ধন্যবাদ। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা হচ্ছে যে এই ধর্মভিত্তিক রাজনৈতিক দল যেটা মানে তার ছাত্র সংগঠন যেটা হচ্ছে ছাত্র শিবির, তার একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছে এবং এটা নিরঙ্কুশ এবং ব্যাপকভাবে তারা ভোটে বিজয়ী হয়েছে। তো এখানে মেসেজ অনেক কিছুই আছে আর কি। যদি আপনি বলেন যে মেসেজ, তার আগে এই নির্বাচনটা কোন প্রেক্ষাপটে হচ্ছে এবং তার ব্যাকগ্রাউন্ড সিচুয়েশনগুলো কিন্তু জাজ করার ব্যাপার আছে। এটা হচ্ছে যে আপনি দীর্ঘ 16 বছর পর, নির্বাচনটা যেন কত বছর পর হচ্ছে, ডাকসুটা তো আরো অনেক দিন, তাই না? ডাকসুটা 90-এর পর, 2019 সালের পর। ডাকসুটা হচ্ছে 6 বছর পরে। আর আপনি ধরেন যে টোটাল যেটা হচ্ছে যে 30 বছর পরে জাকসু, হ্যাঁ, দীর্ঘদিন পরে হচ্ছে। এবং সেই সময় কিন্তু একটা আপনি ধরেন যে বিগত 16 বছরে মানুষের এই ভোটাধিকার এবং ধরেন যে ইন জেনারেল যেটা ভোটের প্রতি মানুষের একটা, এবং রাজনৈতিক দল সময়ের প্রতি একটা বিতৃষ্ণা যেটা বলেন, বা একটা আস্থাহীনতা বা একটা ক্ষোভ মানুষের ছিল। এবং এই যে আপনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যেটা হয়েছে এবং 5ই আগস্টে সরকার পরিবর্তন হয়েছে, এটা কিন্তু শুধু মানুষ মানে ভোট দিয়ে আরেকজন প্রতিনিধি নির্বাচন করা এরকম চেতনার ভিতরে করেনি। তারা চেয়েছিল যে টোটাল সিস্টেম পরিবর্তন হবে এবং যে রাজনৈতিক অপসংস্কৃতি গড়ে উঠেছিল, বা আমি রাজনৈতিক বললেও ছাত্র সংগঠনগুলো তো মূল রাজনৈতিক দলের একটা অঙ্গ সংগঠন, তাই না? তো তারা মানুষের প্রত্যাশা বা ছাত্রদের প্রত্যাশা কিন্তু সেটাই ছিল যে আগের যে রাজনৈতিক অপসংস্কৃতি বা রাজনৈতিক নেতা বা ছাত্র নেতাদের যে আচরণ, সেটা পরিবর্তিত হবে। আমরা বাংলাদেশে একটা দুর্নীতিমুক্ত বা অপরাধমুক্ত বা অপকর্মমুক্ত একটা রাজনৈতিক পরিবেশ সেটা দেখতে পাবো। তো হয়তো বা সেই জিনিসগুলো হয়নি, মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। এই জন্য তারা ধর্মভিত্তিক রাজনৈতিক দলের প্রতি আপনি ধরেন ছাত্র বা ইয়াং জেনারেশনের এমনি কিন্তু কোনো আকর্ষণ বা কোনো ওরকম কোনো ইনডক্ট্রিনেশন থাকার কথা না। হ্যাঁ, এখন এখানে ফ্যাক্টরটা হচ্ছে যে এখন যারা ভোট দিচ্ছে তারা কিন্তু সেই জেনারেশন জেনজি বলছি আমরা, তাদের কাছে কিন্তু 71-এ তারা এটা ডিরেক্টলি দেখে নাই, অথবা আমাদের মানে ধরেন যে শহীদ জিয়াউর রহমানের যে নেতৃত্ব সেটাও তারা ডাইরেক্টলি দেখেনি। কাজেই ওই 71-এ কি হয়েছে না হয়েছে, বা শহীদ জিয়াউর রহমান তার নেতৃত্বে কিভাবে বাংলাদেশকে উত্তরণের পথে নিয়ে গেছে, এই ইম্প্যাক্টগুলো কিন্তু তাদের ভেতরে নেই। তাই ওদেরকে ওই প্রচলিত দুটি রাজনৈতিক দল যেটা করতো আর কি, একটা 71-এর চেতনাব্যস্ত, আর এটা তো শহীদ জিয়ার নেতৃত্ব, এটা তারা বলতোই। তো ধরেন যে এই ইম্প্যাক্টটা কিন্তু তাদের এই যে চাকরির সংস্থান, তারপরে একটা চাঁদাবাজি মুক্ত পরিবেশ, বা ইউনিভার্সিটিতে যে ধরনের ব্যাপারগুলো ছিল, হল দখল এবং যারা বাইরে থেকে ছাত্র সিট বাণিজ্য, এই ব্যাপারগুলো মুক্ত একটা পরিবেশ বা লেখাপড়া পরিবেশ তাদের প্রত্যাশা ছিল। এখন তারা যদি সেই জিনিসটারই রিপিটেশন দেখে থাকে কোনো ক্ষেত্রে, সেইটার হয়তো বা একটা ইম্প্যাক্ট থাকতে পারে। তো এইটাই আমি মনে করি যে বড় একটা ইম্প্যাক্ট। যে আপনি বললেন যে 5 আগস্ট পরবর্তী যে প্রত্যাশা সেটি পূরণ হয়নি, যে একটা পরিবর্তনের বাংলাদেশ, তাহলে এই দায়টি কার? বিএনপির? না, বিএনপির একার হবে কেন? এই দায়টি তো আমি যদি বলি যে 5ই আগস্টের পরে এটা
বিএনপি তো কিছু দায়িত্ব থাকবেই যদি তাদের দলের কোনো এরকম কর্মকাণ্ডে জড়িত থেকে থাকে, বাট সামগ্রিকভাবে এটা কিন্তু এই বিপ্লব পরবর্তী সময়ে যে সরকার, যে রাষ্ট্র ব্যবস্থা এবং রাষ্ট্রের যে বিভিন্ন অর্গান এবং প্রশাসন, এতে সবারই দায়িত্ব ছিল, তাই না? এবং প্রশাসন বলেন, এবং এখানে কিন্তু সেনাবাহিনী অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্টের সহযোগিতা আছে। তারা থাকার পর তারপরে যদি এরকম একটা মানে লুজ অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসন থেকে থাকে এবং সেই সুযোগে যদি কিছু হয়ে থাকে আইন শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড, সেটার দায়িত্ব কিন্তু তাদেরকেও নিতে হবে, যে একটা পরিবেশ তৈরি করে দেওয়া, হ্যাঁ, যে যাতে এই ধরনের কর্মকাণ্ডগুলো হয় এবং একটা রাজনৈতিক দলের আপনি ধরেন যে সুনাম বা তাদের ব্র্যান্ডিংটা ওইদিকে চলে যায়। তো এটা যদি সেরকম করে দেওয়া হয়েছে কিনা সেই জিনিসটাও কিন্তু আপনাকে বিবেচনায় নিতে হবে। তারপর আপনি ধরেন যে এই বিপ্লব পরবর্তী অবস্থায় প্রশাসনে বিভিন্ন জায়গায় রদবদল হয়েছে, তাই না? এই রদবদলে আপনি দেখেন যে কোন রাজনৈতিক দলের প্রতিনিধিরা সেই প্রতিষ্ঠানগুলোতে অবস্থান নিয়েছে বা তারা সেই প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে মানে আসন গ্রহণ করেছেন আর কি, বা সেখানে তারা রিপ্লেসড হয়েছেন বা প্রতিস্থাপিত হয়েছেন, তো তাদের একটা ভূমিকা থাকবে সেক্ষেত্রে, তাই না? তো এই সমস্ত ব্যাপারগুলো বিবেচনার ফলে আমরা বলবো যে টোটাল একটা দল বা একটা এন্টিটিকে এই দায়িত্ব না দিয়ে, মানে দায় না দিয়ে, টোটাল মেকানিজমের বা সিস্টেমের দায়িত্ব দেওয়াটাই বেটার হবে আর কি। মানে উই হ্যাভ ফেলড হিয়ার, আমি এটাই। যদি বিষয়টাকে একটু অন্যভাবে দেখি, যে যেটি ছাত্রদল করতে পারেনি 5 আগস্টের পরে, সেটি শিবির করে দেখিয়েছে, যে শিক্ষার্থীদের কাছে যাওয়া, তাদের সুখ দুঃখের অংশীদার হওয়া, তাদের সমস্যাগুলো আইডেন্টিফাই করা, সেই জায়গাগুলোতে কাজ করা, আমরা এভাবে দেখতে পারি কিনা, যেটি ছাত্রদল ব্যর্থ হয়েছে না? ওটাই বললাম যে ধরেন যে প্রচলিত রাজনৈতিক ধারার যে জিনিসগুলো, যেটা 5ই আগস্টটা কিন্তু সেই ধারার বিরুদ্ধে একটা মানুষের ক্ষোভ, প্রতিবাদ এবং জনবিস্ফোরণ, তাই না? তো সেইখানে এই যে ডাইনামিক্সটা, এটা কিন্তু ইন জেনারেল একটা সাধারণ পরিবেশের পরে যে নির্বাচন, সেটা না, এটা একটা বিপ্লবের পরে এই নির্বাচন হয়েছে, তাই না? যদিও মেইন স্ট্রিম রাজনৈতিক দলের না, এটা ধরেন যে তাদের অঙ্গ সংগঠন, বাট এটা কিন্তু কন্টেজিয়াস, সংক্রামক, এটা আপনি ইম্প্যাক্ট এখানে থাকবেই। তো যেটা হয়েছে যে আপনি যেটা বললেন শিবির, তাদের আপনি ধরেন যে তারা খুব সংগঠিত রাজনৈতিক দল, তাই না? তাদের প্রত্যেকটা স্টেজ থাকে এবং তাদের একটা এক স্টেজ থেকে আরেক স্টেজে উত্তরণের জন্য টেস্ট বা পরীক্ষাও আছে, এরকম অনেকটা অর্গানাইজ, ইনস্টিটিউশনালাইজড মানে প্রসেসটা। বাট আপনি বিএনপি, আওয়ামী লীগ বা অন্যান্য দল বলেন, তাতে কিন্তু সেরকম ইনস্টিটিউশনালাইজড প্রসেস বা কন্ট্রোল নেই, তাই না? তো যে কারণে হচ্ছে যে জামাতের বা ছাত্র শিবির যেটাই বলেন, তাদের এই যে সংগঠিত প্রসেসের মধ্যে দিয়ে যেহেতু তাদের রাজনৈতিক চর্চা বা কর্মকাণ্ডগুলো নিয়ন্ত্রিত হয় এবং একটা কেন্দ্রীয় নির্দেশনার মাধ্যমে এবং সংগঠিত মানে কার্যক্রমের মাধ্যমে হয়, এবং তারা যেহেতু এই জিনিসটাকে তারা হয়তো বা যেটা হচ্ছে যে তাদেরকে আমি খুবই স্মার্ট বলবো আর কি, হ্যাঁ, তারা পরিস্থিতিটা খুব সুন্দরভাবে জাজ করেছে এবং যে হতাশা, যে বঞ্চনা ছাত্রের মধ্যে, যে সেই জিনিসগুলো অ্যাড্রেস করেছে, তাই না? আপনি যেগুলো বললেন যে হলের প্রবলেম, তারপরে ধরেন যে আপনি সিট বাণিজ্য যেগুলো হয় এবং বহিরাগতদের, এই ক্ষেত্রে তো তারা এগিয়ে যাবে। কারণ আমি যেটা বললাম যে কিছু যেটা থাকে ওই যে 71 এবং শহীদ জিয়াউর রহমানের, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বের প্রতি যে মানে একটা ইনডক্ট্রিনেশন, সেটা আমাদের জেনারেশনে আছে, তাই না? যেমন আমি দেখেছি 75 থেকে 81 পর্যন্ত, তো আমি ইনডক্ট্রিনেট হতে পারি, কিন্তু আজকের যে ছেলেটা ইউনিভার্সিটিতে বলছে তার কাছে কিন্তু এটা মূল্য নেই। বা আপনি ওই আওয়ামী লীগ দিয়ে তাকে চেতনার নিয়ে বেশি এক্সপ্লয়েট করতে যায়, সেটা তার কাছে তেমন ইম্প্যাক্ট হবে না, যেটা আমার কাছে হবে, আপনার কাছে হবে। তো সেই ক্ষেত্রে তাদের যে কারেন্ট সমস্যাগুলো, হ্যাঁ, সেই সমস্যাগুলো যেহেতু ছাত্র শিবির অর্গানাইজ করেছে এবং অন্য দল এটা প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনার কথাই রাইট, যে তারা বেসিক নিডগুলো বা ছাত্রদের যে সমস্যাগুলো সেগুলো সমাধানের জন্য তারা পদক্ষেপ নিয়েছে এবং জনপ্রিয়তা পেয়েছে। এই আরেকটি বিষয় যে ধরুন রাজনীতি একটা কন্টিনিউইং প্রসেস, বিএনপি গত 17 বছর যে আন্দোলনটি, যে রাজনীতিটা করেছে, এই রাজনীতিটা করে আসার পরে বিএনপি এক ধরনের গড্ডালিকার গা ভাসিয়ে দিয়েছে, এরকম একটা বিষয় কিনা, যে
বিএনপি নেতাকর্মীদের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস চলে এসছে যে আমরা তো ক্ষমতায় চলে আসছি, পরবর্তী নির্বাচনে আমরা ক্ষমতায় চলে আসব। এই ইফেক্টটা ছাত্রদল, যুবদল থেকে শুরু করে সব অঙ্গ ও সহযোগী সংগঠনকে প্রভাবিত করেছে কিনা, এটি একটি বিষয় কিনা যে আমরা ক্ষমতায় চলে আসছি, ক্ষমতার একটা অংশ। অন্যদিকে তাদের যে প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ রয়েছে তারা এটিকে একেবারে সুযোগ সন্ধানী বলবো আমি, যে সুন্দরভাবে কাজে লাগিয়েছে, এরকম মনে হয় কিনা আপনার কাছে? তো যেটা হচ্ছে যে যদি ছাত্র শিবির বা মানে তাদের প্যারেন্টস রাজনৈতিক দল যেটাকে বলা হয় জামাত, তারা যদি এটাকে এই সিচুয়েশনটাকে বিচার করে প্রত্যেকটা ফ্যাক্টরস এবং ডাইনামিক্স বিচার করে যদি সেই স্ট্র্যাটেজি ফলো করে থাকে, আর ছাত্র দল যদি আপনি যেটা বলছেন না, তারা সহজ কাজটি করেছে, কিন্তু বিএনপি এখানে গা ভাসিয়ে দিয়েছে। বিএনপি এবং গা ভাসিয়ে দিলে আপনি এটা তো আপনাকে পূর্ববর্তী সরকারকেও আপনার দায়টা দিতে হবে। বিএনপির নেতৃত্বকে আপনি একজনকে আপনি বিদেশে পাঠিয়ে দিয়েছেন না, 5ই আগস্টে হঠাৎ করে তার 10 দিন মানে এই 6 মাসে বাইয়ে দেখেছি সারা দেশে। আমি বলছি সেটা আসছি আমি, হ্যাঁ জি সেটা আসছি। 1 নাম্বার আমি বলি যে আপনি যেটা বলেছেন যে বিএনপি গড্ডালিতে গা ভাসিয়ে দিয়েছে, বিএনপির রিয়ালিটিসগুলো আপনাকে এখন নিতে হবে। গত 16 বছর বিএনপি কি স্বাভাবিকভাবে রাজনীতি করতে পেরেছে? পারেনি। তারপরে হচ্ছে ধরেন যে আপনি যখন একটা মানুষের রাজনৈতিক অধিকারকে হরণ করবেন, তার ভিতরে বিভিন্ন ধরনের ডিফর্ম বা আপনি ডেভিয়েশন ক্রিয়েট হবে। হ্যাঁ, এটা হয়েছে। তারপরে ধরেন যে বিএনপির নেতৃত্ব যদি বলেন, সেই নেতৃত্বকে আপনি একজনকে বিদেশে পাঠিয়ে রেখেছেন, আরেকজনকে আপনি মানে জেলের কারাগারে দিয়েছেন। দুটোই হচ্ছে মানে সাজানো ঘটনার ভিতর দিয়ে। তো একটা দলের নেতৃত্বকে যখন আপনি এরকমভাবে একটা অবস্থানে প্রেরণ করবেন, তখন তো আপনি কর্মী বা ছাত্র বা পরবর্তী যারা নেতা আছে তাদের ভিতরে একটা হতাশা হবে। এটা কিন্তু শুধু 1-2 দিনের জন্য হয়নি, বিগত 16 বছর যাবৎ হয়েছে। তো নেতৃত্ব শূন্যতায় বা ডিরেক্ট ইনফ্লুয়েন্সে, শূন্যতা আমি বলবো না, কারণ নেতা তাইয়া সাহেব উনি তো আপনার বিদেশ থেকে সবসময় টাচে ছিলেন, তারপরে ডিরেক্ট একটা ইনফ্লুয়েন্সের ব্যাপার আছে, সেটা তো উনি পারেননি। কাজে তাকে আপনি এটা পুরোটা দায়িত্ব দিতে পারেন না। এখন যারা এখানে ছিল তারা এটা দায়িত্বে ছিল, এবং তারাও যে আপনি মানে এই জিনিসগুলো ইনস্টিটিউশনালি অ্যাডভোকেট করেছেন সেটা কিন্তু না। বাট আপনি বলেন যে বিগত সরকারের সময় 16 বছরে বিএনপির নেতৃত্বে যারা ছিল, শুধু তো 2 জনের কথা বললাম, বাকিরাও তো জেলে থাকতো, ভয়ে থাকতো, একটা মিটিং করতে পারতো না, একটা মিছিল করতে পারতো না, একটা যে তাদের জাতীয়তাবাদী আদর্শের যে চেতনা সেটা তাদের দলীয় কর্মীদের মধ্যে ইনফ্লুয়েন্স করতে পারতো না। 5 আগস্টের পরে অন্তরটা কোথায় ছিল? 5ই আগস্টের পরে আপনি মনে করেন যে 16 বছরের ইম্প্যাক্ট আপনি মাত্র 6 মাস বা 1 বছরে কভার করে ফেলতে পারবেন? কারণ তখন তাদের ভিতরে যে একটা ভীতি, সংস্কৃতি বা একটা আচার আচরণ শুরু হয়েছে, সেটা কন্টিনিউশন আছে। এবং 5ই আগস্টের পরে কী হয়েছে সেটা আমি আপনাকে বলি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি বলছিলেন তো 5ই আগস্টের পরে আপনি ধরেন যে কী হলো, ইন্টারিম গভর্নমেন্ট হলো এবং সেনাবাহিনী এখানে মাঠে নামলো, ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ। এখানে একটা টোটাল লুজ অ্যাডমিনিস্ট্রেশন ছিল এবং আর্মি খুব টাফ ছিল না। কেন ছিল না? এটা কি পরিকল্পনার অংশ না, কোনো বিশেষ কোনো প্রয়োজনে, বা আসলেই সেনাবাহিনী তখন মানে এই একটা শক্ত অবস্থান নেয়নি? আমি যদি বলি সেই সময়ে যদি আপনি বলেন যে 5ই আগস্টের পরে এটা দায়িত্ব হবে যে ইন্টারিম গভর্নমেন্ট এবং সেনাবাহিনী এবং পুলিশের তখন একটা দুর্বল অবস্থা ছিল, তারা একটা শক্ত অবস্থানে যায়নি কেন? এটা ইয়ের জন্য কি বলে, প্রিভেন্ট করার জন্য। এটা কি ইচ্ছা করে দিয়েছে যাতে চাঁদাবাজি হোক? কারণ একটা বিপ্লব পরবর্তী অবস্থায় কিন্তু একটা দেশের যে অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস থাকে এবং যারা সমাজ বিরোধী কার্যক্রম করে তারা সবাই নেমে যায়। তো এখন জেনারেলি এটা কি খুব মানে ঢালাওভাবে বিএনপির উপরে দেওয়া হয়েছে, সেটার বিবেচনারও কিন্তু ব্যাপার আছে, তাই না? আপনি এই যে একটা লুজ অ্যাডমিনিস্ট্রেশন ছিল বা আর্মি প্রশাসনে মানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকার পরও, আমি কেন বলবো, আমি দুটা বলি, আপনি বলেন তো যে একটা কালো টাকা উদ্ধার হয়েছে? না, হয়নি। কেন হয়নি? সেনাবাহিনী তো মাঠে ছিল। এটা তো অবশ্যই সরকারের দুর্বলতা রয়েছে। তো সেনাবাহিনী সরকার দুটোই মাঠে ছিল, তাই না? এবং অনেক লোক দৌড়াদৌড়ি করেছে যে কালো টাকা আছে, উদ্ধার করে দেওয়া যায় কিনা। আমাদের কাছে বলতো অনেকে, আমরা হাসতাম, ঠিক আছে? তো যেটা হচ্ছে যে একটা সময় পরে কিন্তু এই কালোবাজারিরা, কালো টাকার মালিকেরা আর মানে তারা দে ওয়ার গিভেন ক্লিয়ারেন্স অর দে ওয়ার মানে তারা একটা সেফটিতে বা নিশ্চিন্ত হয়ে গেছে, তাদেরকে ধরা হবে না। এই কালো টাকাগুলো কোথায় ব্যবহৃত হবে? সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য।
ঠিক আছে। আচ্ছা, তারপরে আপনি ধরেন যে 676 জন না 26 জন যাদেরকে সেটা দিয়ে মানে ধরেন যে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হলো। হ্যাঁ, তো হ্যাঁ ঠিক আছে, মানবিক কনসিডারেশন যদি বলেন আপনি যে ঠিক আছে একটা যুদ্ধ অপরাধীরও তার আইনগত অধিকার পাওয়ার মানে আইনগত সহায়তা পাওয়ার অধিকার আছে। হ্যাঁ, এদেরকে পেলে তো লোকজন মেরে ফেলতো, তাই না? সেই জন্য একটা স্ট্যান্ড আছে যে না হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে আর্মি এটা করেছে, কিন্তু কথা হচ্ছে পার করে দেওয়া হলো। তো তাহলে 676 জন, এরপরে যারা কি খুব বেশি মানে ধরেন যে ডার্ক সাইডে বা ওরকম কেউ কি ধরা পড়েছে? আমি তো দেখি না সেরকম না। তাহলে যদি আমি বলি যে সিচুয়েশনটা ইচ্ছা করে ক্রিয়েট করা হয়েছে সো দ্যাট যে এই বিপ্লব পরবর্তী অবস্থায় অ্যাডমিনিস্ট্রেশন লুজ থাকবে, প্রশাসন লুজ থাকবে, মানুষের ক্ষোভ থাকবে। ন্যাচারালি কিলিং তো হয়নি, কারণ আপনি 5ই আগস্ট যখন নেতা তারেক জিয়া এটা বললেন যে না কেউ যেন উন্মুক্ত না হয়, ইটস এ ভেরি গুড রোল উনি নিয়েছিলেন, কারণ কিলিং হওয়ার কথা সেটা হয়নি। কিন্তু বাকি যেটা হচ্ছে যে প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা মহলায়, প্রত্যেকটা ইয়েতে যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে, এটা কি দলের দায়িত্ব না সরকারের দায়িত্ব? অবশ্যই সরকারের। ঠিক আছে, তো কথা হচ্ছে যে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ধরেন যে এককভাবে একটা দায়িত্ব মানে কাউকে আপনার দেওয়াটা ঠিক হবে না। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই এগুলো অনাকাঙ্ক্ষিত, এবং দলের ভিতরে এরকম যদি কেউ করে থাকে এটা স্টান্ট অ্যাকশন নিতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে বুঝতে হবে যে এটা একটা পরিবর্তিত পরিস্থিতি। মানুষ কেন এই 5ই আগস্টের বিপ্লবে গিয়েছে? এই ধরনের চাঁদাবাজি, এই ধরনের দখলদারিত্ব, এই ধরনের অনাচার, এই ধরনের অবিচার, এগুলোর প্রতি মানুষ বিতৃষ্ণ হয়ে গিয়েছিল। সো এই সেন্টিমেন্টটা যখন রয়ে গেছিল তখন একটা স্ট্র্যাটেজি ওটাই হওয়া উচিত ছিল। হ্যাঁ, যে এই ধরনের জিনিস থেকে সরে আসা, এই ধরনের সমাজ বা জনবিরোধী বা ছাত্র বিরোধী সাধারণ ছাত্র বিরোধী যে কর্মকাণ্ড সেগুলো থেকে ছাত্র দলকে বিরত রাখা। তো সেগুলো যদি কোনো ঘটনা ঘটে থাকে তার নেগেটিভ ইম্প্যাক্ট থাকবে, বাট এককভাবে আপনি এটার দায়িত্ব এরকমভাবে দেওয়াটা ঠিক হবে না আমি বলবো। কারণ না, এটি এই প্রশ্নটি আসছে কেন? এই প্রশ্নটি আসছে এই কারণে যে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা এখানে অবস্থান করছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোয়, তাহলে তারা তাদের রায়ের মাধ্যমে কি মেসেজটা দিল? আমি দায় দিলাম না বিএনপি বড় রাজনৈতিক দল, এককভাবে দায়ের মাধ্যমে ভেরি গুড একটা মেসেজ দিয়েছে। কিন্তু হ্যাঁ, যদি রাজনৈতিক অস্বীকার করার কিছু না, আমি অস্বীকার করছি না। এই যে সারা দেশে আসছে যে বিএনপির যে কি অবস্থাটা, সেটি তো এই 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 যে দুটি ডাকসু এবং জাকসু নির্বাচনের মাধ্যমে সেটি প্রতিফলিত হয়। হ্যাঁ ঠিক আছে, সেটা আমি অবশ্যই স্বীকার করবো, এবং এটা তো দেখা যাচ্ছে রেজাল্টে। বাট আপনি কি মনে করেন যে একটা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সিচুয়েশন বা রাজনৈতিক এই নির্বাচন প্রক্রিয়ার সাথে জড়িত যে ফ্যাক্টরগুলো, এবং আমাদের গ্রামে বা দেশের প্রত্যন্ত অঞ্চলে বা অন্যান্য জায়গায় নির্বাচনের সাথে রিলেটেড সম্পর্কিত যে ফ্যাক্টরগুলো, দুটো কি এক না? হ্যাঁ, ডিফারেন্স আছে। হ্যাঁ অবশ্যই। তো কাজেই আপনি যদি, এটা একটা রং অ্যানালাইসিস হবে যে এটা মানে এই ছাত্র যারা আছে, হ্যাঁ তারা তো একটা এইজেরও স্ট্রাকচার আছে, এখানে কিন্তু একটা বড় ব্যাপার আছে। আমি যেটা বললাম যে আপনি দেখেন যে এরা কিন্তু কেউ ওই শহীদ জিয়াউর রহমানের নেতৃত্ব যে অসাধারণ এটা দেখেনি, আমরা দেখেছি। ওই পেপারে দেখলাম একজন দেবদূতের মতো মানুষ আসলেন, গ্রামে গঞ্জে যাচ্ছেন, উন্নয়নের কথা বলছেন, ইয়ের কথা বলছেন। এটা কিন্তু আপনি ওই এলাকায় কিন্তু এই ছাত্রদের যে এই স্ট্রাকচার কত, মানে ভোটে ওই ধরেন যে এদের কত হবে 18 থেকে 25, এই স্ট্রাকচারের যে জনসংখ্যা যারা দেখেনি তারা ছাড়াও কিন্তু একটা বিরাট অংশ আছে যাদের কাছে জিয়াউর রহমান মানে একজন দেবদূত টাইপ, বা একজন উনার সততা, উনার যে বাংলাদেশের অস্তিত্ব, সেই ইম্প্যাক্ট আছে, সেটা কিন্তু আপনি সরাতে পারবেন না। জিয়াউর রহমানের এই আদর্শের কথা কিন্তু সবাই জানে, না জানে, কিন্তু ইম্প্যাক্টটা ইয়াং জেনারেশন, এই যে জেনারেশন যারা দেখেনি। আমি প্রত্যেকটা ছেলের কথা শুনছি, তাদের বক্তব্য বা কোথাও সভা সেমিনার কিংবা কোনো টক শো হলে আমি সেটি মনোযোগ দিয়ে শুনি, এবং অসংখ্য ছেলে মেয়ে তারা সব ইতিহাস জানে। এইটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়, ইতিহাস জানা আর ইনফ্লুয়েন্সড দুইটা জিনিস কিন্তু আলাদা হবে। ঠিক আছে, তো সেটা তো বিএনপির দায়িত্ব। না না, আমি যেটা বলতে চাচ্ছি, না না সেটাই, ওটিকে এডুকেট করতে হবে, দ্যাট ইজ দ্য লেসন। যে যারা এটা জানে না জায়গাটা বিএনপি বা বিএনপিকে তৈরি করতে হবে, সেটা তো করেনি। হ্যাঁ অবশ্যই এটা ব্যর্থতা। তো আমি যেটা বললাম যে আপনি যেটা বলছিলেন যে এটাই কি হবে কিনা,
কারণ এখানে ওই এজ স্ট্রাকচারের ছাত্ররা আছে যাদের কাছে 71 বলেন বা 75 to 81 বলেন, তার কোনো ডিরেক্ট ইম্প্যাক্ট নেই বা ইনফ্লুয়েন্স নেই, তারা দেখেনি, তারা পড়েছে। আবার নর্মাল যদি আপনি শহরে বা গ্রামে যেমন এখানে একটা বিরাট সেগমেন্ট আছে, যেমন ধরেন যে 71 এরকম অনেক আওয়ামী লীগের আছে বা আছে, তারা আপনি যত কিছুই করেন তারা বলবে যে না আওয়ামী লীগই করবো, এরকম বিএনপিরও আছে। ওটা কিন্তু স্ট্যাটিক একটা সেগমেন্ট, যেটা আমরা বলি যে বিএনপি এত % ভোট, আওয়ামী লীগ এত %, ওটা কিন্তু এখানে এফেক্টেড না, ওটা কিন্তু জড়িত না। ঠিক আছে, এই ফ্যাক্টরটা কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। কাজেই এটাই যে ডিরেক্টলি ওইখানে যে এরকম ইম্প্যাক্ট করবে সেটা না। আরেকটা যদি এই ঘটনা থেকে যদি বিএনপি একটা লেসন নিয়ে আরও যদি প্রগ্রেসিভ ওয়েতে যে কারণে হয়েছে সেটা যদি অ্যানালাইসিস করে এবং কারেক্ট মিজান নেয়, এখন অবশ্য টাইম ইজ টু লেস, তারপরে তো একটা পজিটিভ ইম্প্যাক্ট আসতে পারে। অবশ্যই, কিন্তু আমার প্রশ্ন এটি হতাশ হওয়া যাবে না। জাতীয়ভাবে এবং জাতীয় রাজনীতিতে কিংবা আমরা আগামী জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে কিনা? এই যে একটু প্রভাব তো পড়বেই, যখন মানে এগুলো হচ্ছে কন্টেজিয়াস, তাই না? আপনি ধরেন যে বিপ্লব, দ্রোহ এবং প্রেম দুটাই সংক্রামক। আপনি এখানে বিপ্লব হয়েছে তো ওটার ইম্প্যাক্টে কিন্তু আপনার নেপালে বিপ্লব হয়েছে, তাই না? এবং ভারতের শোনা বাংলাদেশের জেনজিরা যে ভুলটি করেছে সেটি আবার তারা করছে না, মানে শিক্ষা নেওয়া যায়, তারা করছে না, হয়তো তারা ওয়াইজ না। তাদের ওই যে নেতার বক্তৃতা আমি শুনছিলাম, ছাত্র ভেরি প্রগ্রেসিভ এবং ভেরি স্মার্ট, এবং দেখেন যে তারা তাদের যে মন্ত্রী এবং প্রধানমন্ত্রী বা যারা নিগৃহ মানে কি বলে পিটিয়েছে তারা, কিন্তু একটা আঘাত কি করেছে, আমাদের নুরুকে যেরকম আঘাত করা হয়েছে যে মানে বিডিং টু দ্য ডেথ, তারা কন্ট্রোল ভায়োলেন্স করেছে। আমি সেটাও দেখেছি যে হ্যাঁ অপমান করছে, শাস্তি দিচ্ছে, কিন্তু এটা যেন ওই মৃত্যুর পর্যায়ে না যায় সেরকম কোনো আঘাত করছে না। সো আই ওয়াজ অ্যামেজড। তো যেটা বলছিলাম যে এটা সংক্রামক। আপনি ধরেন যে বলা হয় যে ফ্রেঞ্চ রেভলিউশনের প্রভাবে আমেরিকান রেভলিউশন আছে, যেটাকে আমরা সিম্প্যাথেটিক ডেটোনেশন বলি। একটা বোম ফাটালে আরেকটা ফেটে যায়, অটোমেটিক্যালি ফেটে যায়, ওটাকে ফাটাইতে হয় না। তো আপনি দেখেন যে নেপালে হলো, শ্রীলঙ্কায় হয়েছে, বাংলাদেশে হয়েছে, এখানে কিন্তু বিরাট মেসেজ আছে যে নেক্সট রাজনীতিবিদ বলেন, শুধু বিএনপি না সবার জন্য, যে এই রেফারেন্সটা কিন্তু এখন এস্টাবলিশ হয়ে গেল। হ্যাঁ, এবং এরপরে যদি এই একই অবস্থা চলতে থাকে তাহলে এর চেয়ে ভয়াবহভাবে এটা হবে। হ্যাঁ, তো তাদেরকে এইভাবেই নিগৃহীত করা হবে। এই নেপালে যেরকম হয়েছে, বাংলাদেশে তো একটা কারণে তারা সেফ এক্সিট পেয়েছে। হ্যাঁ, তো যেভাবেই হোক, আপনি ধরেন যে 676 জনকে আপনি ওখানে রেখেছেন, ইভেন আমি বলবো শেখ হাসিনাকে বিমানে করে পাঠিয়ে দেওয়া হয়েছে, তাকেও তো রাখা যেত। হ্যাঁ, এরশাদকে যেমন রাখা হয়েছিল। তো এখানে কিছু ব্যাপার আছে আর কি, যেগুলো খুব ফেয়ার মনে হয়নি আমার কাছে। আপনি যদি বলেন কালো টাকাও কেন উদ্ধার হয়নি, এগুলো আমি বলবো হ্যাঁ, তো কালো টাকা যদি উদ্ধার না হয় সেটা তো ওই যে ফ্যাসিস্ট সরকারের পক্ষেই ব্যবহৃত হবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আছে। তো বড় মেসেজ যেটা হচ্ছে যে রাজনীতিবিদদের জন্য যদি এই ধরনের করাপশন, এই ধরনের চাঁদাবাজি এবং জনগণকে শোষণ করে, মানে ওই ভাওতাবাজি করে, যেটা আর কি প্রচলিত রাজনৈতিক ধারা এতদিন চলে আসছে, তো সেটা যদি করে তাদের পরিণতি এরকম হবে। এবং দলগুলোকে লেসন নিতে হবে, ওই যে এই ধরনের সিন্ডিকেট যারা চাঁদাবাজি করে, এদের থেকে নেতা নির্বাচন করা, এদের থেকে ডিস্ট্রিক্ট কমিটি নির্বাচন করা, এদের থেকে ধরেন যে আপনি ওই কি বলে নমিনেশন দেওয়া, তাহলে কিন্তু পার্টি উইল বি অ্যাট স্টেক, মানে তার এক্সিস্টেন্স আগামী মানে ফিউচারে আর কি, সেটাই আমি বলছি। তো এই রিফর্মটা করতে হবে, না হলে পরিণতি এটাই হবে। কারণ আপনি এখন যেটা বললেন যে ওই যে সবাই জানে, সবাই এখন কিন্তু সবাইগুলো বুঝে কি হচ্ছে। এবং এই জেনারেশন জেনজি যেটা হচ্ছে, এরা সেলফ কনসার্ন, এরা হচ্ছে আপনি ধরেন যে নিজেদের কমিউনিটিতে এরা সংগঠিত, কানেক্টেড। এবং এরা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এরা তাদের এই দেশের এবং নিজেদের দুর্দশার জন্য ওরা রাজনীতিকে দায়ী করে। আপনি মাইলস্টোনে দেখেন, ইরেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল আইডিওলজি, সবাইকে তারা মানে ওখানে কিন্তু অপমান করেছে। হ্যাঁ, তো দ্যাট ইজ অলসো এ মেসেজ যে এই জেনারেশনের কাছে আপনি ওগুলো বলে ওই চেতনা বিক্রি করে আপনি কিন্তু পারবেন না। ইভেন জামাতে ইসলামীর জন্য ওই যে ভোট দিলে বেহেশতে যাবে বা শিবির, এগুলো করে লাভ নেই। হ্যাঁ, ওরা যেটা করেছে সেটা তাদের ওই যে ছাত্রদের যে প্রবলেমগুলো সেগুলো করেছে, এবং
যেগুলোতে ছাত্ররা সাফারার হয় সেই প্রবলেমগুলি অ্যাড্রেস করেছে, যার ফলে তারা একটা পজিটিভ রেজাল্ট পেয়েছে। আচ্ছা, আপনি বলছিলেন যে এগুলো বিএনপি অ্যাড্রেস করে একটা সমাধানের দিকে আসতে হবে, না হলে এই এখন 2-2.5 মাসের মধ্যে কিংবা 3 মাসের মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে। নির্বাচনে তার বেশি দিন বাড়েনি। এই অল্প সময়ে একদিকে বিএনপির যিনি নেতৃত্বে রয়েছেন অ্যাক্টিং চেয়ারম্যান, তিনি দেশে নেই, তিনি দেশে কবে নাগাদ আসতে পারবেন সেরকম কোনো নির্দেশনা আমরা পাচ্ছি না, দেখছি না গণমাধ্যমে কিংবা দলের পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট। তাহলে এত কম সময়ে এই দলটি এই ক্রাইসিস কীভাবে কাটিয়ে উঠবে? ইটস এ গুড কোশ্চেন, যেটা আপনি বলেছেন যে সময়টা তো অবশ্যই অল্প, তারপরে তো হাল ছেড়ে দিলে হবে না, এবং আপনি যদি ছেড়ে দেন তাহলে আরও খারাপ হবে, তাই না? তো যেটা হচ্ছে যে আপনাকে কিন্তু একটা বিরাট একটা সুযোগ আছে যে আপনি যখন নমিনেশনটা দিবেন এখানে কিন্তু একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করে ফেলতে পারেন, যে দলের ভিতরে যারা এতদিন ধরে রাজনীতি করেছে বলবে, এবং এতদিন ধরে তো চাঁদাবাজির রাজনীতি করেছে, ওই আমার এলাকায় আছে, মানে তারা হয়তো বা এটা দাবি করে যে আমি এতদিন ধরে রাজনীতি করি, এতদিন ধরে করি, যারা নতুন আসতেছে, মানে ধরেন যে আমাদের নেতা বলছেন যে প্রোগ্রেসিভ এবং যারা ক্লিন, যারা গণতন্ত্রের জন্যে পুনরুদ্ধারে অবদান দিয়েছেন এবং যারা জনপ্রিয় তাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে। এটা কিন্তু আপনি ওই যে এলাকায় যারা আছে তারা কিন্তু এটাকে ভ্যালু দিচ্ছেন, সে মনে করছে সেই ক্লিন এবং সেই হচ্ছে ধরেন যে সবচেয়ে জনপ্রিয় নেতা এবং তার অবদানই বেশি, ঠিক আছে? তো সে তার স্পেসটা ছাড়তে চায় না। কেন ছাড়তে চায় না? কারণ সে রাজনীতিকে ব্যবসা হিসেবে চিন্তা করে। আমি আমার এলাকার কথা বলছি আর কি, হ্যাঁ, ওখানে আপনি নতুন কেউ গেলে আপনি স্পেস পাবেন না। কেন পাবেন না আমি নাম বলছি না, হ্যাঁ। তো ওই যে যেটা বললাম যে আমার এলাকা আমি দেখেছি যে আপনি ধরেন যে বাংলাদেশের মানে দরিদ্রতম এলাকা, হ্যাঁ, কিন্তু আপনি যখন নির্বাচনী প্রচারণা হচ্ছে বা হচ্ছে জনপ্রিয় নেতা, জননন্দিত নেতা, উনি সারিয়াকান্দিকে উন্নয়নের বন্যায় ভাসিয়ে দিয়েছেন এবং ত্যাগী নেতা করেছে। ত্যাগী নেতা যদি হয়েই থাকে তাহলে আমাদের এলাকার লোক এত সাফার আসবে না, আমি যদি এই কোশ্চেনটা করি, তাই না? এখন বাংলাদেশের সবচেয়ে মানে অ্যাফেক্টেড এরিয়া বা আপনি বলেন যে আমার চর এলাকা যেগুলো আছে সেগুলো মানুষের কোনো মানে হিউম্যান রাইটস বলেন বা বেসিক নিডস বলেন, তারা এখনও ওই থেকে ওই বালির থেকে মানে মাটি খুঁড়ে পানি বের করে, সেখানে তাদের জন্য পানি চলে যাওয়ার কথা ছিল, হ্যাঁ। এবং নদী ভাঙন, যেটা আপনি দেখেন যে বিশ্বের নদী হচ্ছে সমস্ত সভ্যতার কেন্দ্র, তাই না? নদীর বন্দরে বা রিমল্যান্ড থিওরিতে যেটা বলে, কিন্তু আমার এলাকায় নদী হচ্ছে সবচেয়ে সমস্যা, এটা মানিয়ে রাখা হয়েছে। কেন? আপনি বোল্ডারের কাজ পাবেন এবং বোল্ডারের কাজ কিন্তু একটা শ্রেণী পাবে, এটা কিন্তু আপনি সাধারণ মানুষ পাবে না। তো ওই নদী ভাঙনের সমস্যাটা আমি জিয়ে রাখবো, ইচ্ছা করিয়ে রাখবো, যাতে ওই আমি বোল্ডারের কাজ পাই, আর বাকি কাদের কি ভাঙতেছে সেটা না। এটা কিন্তু ওদেরকে বলে দেওয়া হয়েছে, ওদের এটা সাইকোলজিও বছরের বছরের এটাই মেনে নেওয়া যে আমরা নদী ভাঙা মানুষ, আমাদের উন্নয়ন হবে না। আরে এটা তো উল্টা কথা বলা হচ্ছে, আমি যেটা দেখলাম, হ্যাঁ। তো যেটা বললাম যে কিছু লোক কিন্তু আবার ওখান থেকে ধরেন যে ব্যাংকের মালিক, বিরাট প্রতিষ্ঠানের মালিক এরকম হয়েছে এবং বিরাট ব্যবসায়ী ঢাকায় এরকমও আছে, হ্যাঁ। তো আপনি সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি, ঠিক আছে? তো যে জিনিসটা বললাম যে এই জিনিসগুলো অ্যাড্রেসের ব্যাপার আছে আর কি, হ্যাঁ, ব্যাপার এগুলো ঠিকমতো না করলে তো ইন ফিউচার দেয়ার আর সাম প্রবলেম, ডেফিনেটলি অনেক বড় সমস্যা আছে। সবশেষে বিএনপির যে অ্যাক্টিং চেয়ারম্যান রয়েছেন, তিনি একটি নির্দেশনা ইতিমধ্যে দলের বিভিন্ন স্তরে দেওয়ার চেষ্টা করছেন, যে তিনি গত 2-3 দিন আগেও একটি সমাবেশে বক্তব্য রাখছিলেন যে আপনারা কেউ ভাববেন না যে আগামী নির্বাচন আমাদের জন্য এত সহজ হবে, ভাববেন না যে বিএনপি ক্ষমতায় চলে গেছে। তিনি কিন্তু বারবার ওয়ার্নিং দিচ্ছেন। তারপরেও কেন বাংলাদেশের বিএনপির নেতৃত্বের এই যে আমরা দেখছি যে তাদের যে গ্যাপটা মানুষের কাছে যাওয়ার কিংবা যে তাদের যে আস্থা জায়গা তৈরি করার জনসাধারণের মাঝে, এই গ্যাপটা কেন? ওই যে যেটা বললাম, বিগত 16 বছরে ধরেন যে বিএনপির নেতৃত্ব তো এক বিদেশে বা জেলে, এবং ধরেন যে যারা সাবসিকুয়েন্ট আছে তারাও বিভিন্ন সময় জেলে, এবং একটা ভয়ে, কারণ একটা কর্মী বাহিনী, একটা রাজনৈতিক দলের রাজনৈতিক কালচার গড়ে ওঠার পেছনে কিন্তু নেতৃত্বের ইম্প্যাক্ট আছে। এটা তো 16 বছর বিএনপিকে এই কর্মী থেকে নেতৃত্বদেরকে মানে জেলে বন্দি করে রাখা বা তাদেরকে দৌড়ের উপরে রাখা, তাদেরকে মানে এই মাঠে নামতে না দেওয়া এবং তাদের কর্মীদের নিয়ে একটা যে ইন্টারাকশন, বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড সেগুলো না করতে পেরেছে। তো এটা আপনার একটা ইম্প্যাক্ট তো আছে দীর্ঘমেয়াদী, 16 বছর কিন্তু কম না। দিস ইজ ওয়ান। তারপরে ধরেন যে গত 16 বছরে তারা দেখেছে যে যারা ফ্যাসিস্ট সরকার বা তার সহযোগী, তারা সবাই এটা কি করেছে। ধরেন যে
যে মানে 1,000 টাকার মালিক ছিল সে 1,000 কোটি টাকার মালিক। সো এই রেফারেন্সটা কিন্তু ওই ইকুয়ালি তার উপরে এবং তার ভিতরে একটা সেন্স অফ ডেপ্রিভেশন ক্রিয়েট করেছে। সে হয়তো চিন্তা করেছে যে এরকম তো হতে পারে, ঠিক আছে, ওকে। এটা কার্ভ করতে পারতো কি, যে নেতৃত্ব যদি এর সাথে সংশ্লিষ্টভাবে থাকতে পারতো এই জিনিসগুলোকে, না এটা নেগেটিভ ইম্প্যাক্ট, এবং এই কারণে বিপ্লবটা হয়েছে, এগুলো করা যাবে না। ডিরেক্ট নেতৃত্বের কিন্তু মানে একটা বিরাট ইম্প্যাক্ট আছে, তাই না? এই জন্যই আমরা ওই বলা হয় যে নেতাদেরকে তার লোকজনের কাছে যেতে হবে বা তার কর্মীদের কাছে যেতে হবে, কারণ নেতাকে তার জনগণ বা তার ফলোয়ারকে তার আদর্শ এবং তার যে চেতনা বা তার যে উদ্দেশ্য বা ভীষণ সেটার সাথে সম্পৃক্ত করতে হবে। সেই সুযোগ তো বিএনপি পায়নি, তো এখানে ডেভিয়েশনের সুযোগ আছে। আর তারপরে পরবর্তীতে বললাম যেটা আমি, যে 5ই আগস্টের পরে যে একটা সিচুয়েশন, সেটা আমার কাছে খুব প্লেন সিচুয়েশন মনে হয় না। আপনি আমাকে আমার সামরিক জীবন বা আমার এই নিরাপত্তা বিশ্লেষক বা যেটাই বলেন, জিনিসগুলো খুব প্লেন মনে হয়নি আমার কাছে। হ্যাঁ, এখন বিভিন্ন ব্যাখ্যা থাকতে পারে, বিভিন্ন কারণ থাকতে পারে। তো আমি যেটা বললাম যে ওই আপনি জাস্ট 1/11-এর পরে আপনি মঈনুদ্দিন আর ফখরুদ্দিনের সরকারের সাথে যদি এখানে ইউনূস এবং ওয়াকার সরকারকে তুলনা করেন, দেয়ার আর ফার গালফ অফ ডিফারেন্স। ওই দুইজন একসাথে যেতে একসাথে হজেও গিয়েছে তারা, তাই না? সো পুরা ন্যাশন দেখেছে যে দুইজন, কারণ তত্ত্বাবধায়ক সরকারের তো রাজনৈতিক সংগঠন নেই, তার শক্তি কিন্তু তখন সেনাবাহিনী এবং প্রশাসন, এবং একসাথে মুভ করছে, পুরা দেশকে তারা নিয়ন্ত্রণ করেছে, কন্ট্রোল করেছে এইভাবে। এই সহযোগিতাটা কি আপনি দেখতে পাচ্ছেন এখানে? ইজ ইট এ প্ল্যান থিং, যে এরকম হলে দেখাও যে না আগেরটাই ভালো ছিল, বা এই সরকার ব্যর্থ হোক? অনেক ধরনের চক্রান্ত হচ্ছে, কারণ এটা বিপ্লবের পরে প্রতি বিপ্লব ইটস এ ন্যাচারাল প্রসেস, তাই না? তো দেখেন এই সময় সেনাবাহিনীর ভিতরে একজন ট্রেনিং করছে, দেখা যাচ্ছে যে ট্রেনিং করাচ্ছে, আবার সচিবালয়ে দেখেন যে একটা কুয়ের ঘটনা শোনা গিয়েছে। তো এই ফ্যাক্টরগুলো তো আপনি কাজ করেছে, তো অনেক কথা রয়েছে। তো এটা তো আপনি ধরেন যে যদি এটা বিএনপি সরকারে থাকতো তাকে আমি অ্যাবসলিউট দায়িত্ব মানে দায়ী করতাম, বাট যারা সরকার আছে তাদের তো মেইন দায়িত্ব তার, এবং তারা যদি এটা নিয়ন্ত্রণ করে ব্যর্থ হয়ে থাকে সে দায়িত্ব তাদেরকেও নিতে হবে। আমরা সবশেষ প্রশ্ন সেটি হলো যে আমরা দেখলাম ডাকসুতে একেবারে একচ্ছত্র আধিপত্য দেখালো শিবির, তাদের বিজয় একেবারে বিশাল বিজয়। আমরা এটি যদি চাকসু কিংবা রাকসু কিংবা শাহজালাল বিশ্ববিদ্যালয় কিংবা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় এরকম ফলাফল দেখি, তাহলে কি আমরা ধরে নিতে পারবো এই যে জেনজি বলা হয় যাদেরকে এবং তরুণ প্রজন্ম, এদেরকে ছাত্র শিবির ইমপ্রেস করে ফেলেছে বা ইমপ্রেস করতে পেরেছে? ইমপ্রেস বা ধরেন যে ওই যে কথাটা বলছিলাম যে দেশের এই যেটা হচ্ছে যে এই জেনারেশনকে আপনি ওই চেতনা বিক্রি করে বা ওই পুরনো লিগেসি ওটা দেখে পারবেন না, মানে ওদের ভিতরে ওটার ইম্প্যাক্ট কম। তারা ওই যেটা বললাম যে সেলফ সেন্টার্ড, এবং তারা ধরেন যে এই যে একটা ধমক দেওয়া, এটা কিন্তু ওরা রাগ করে। হ্যাঁ, মানে ওরা চায় যে একটা মারামারিবিহীন, বিশৃঙ্খলাবিহীন, সুস্থ পরিবেশ, এবং যেখানে মতামত প্রকাশের স্বাধীনতা, এবং ধরেন যে সবাই সবার প্রতি রেসপেক্টফুল। সেখানে যদি আপনি ওই চাঁদাবাজি মাস্তানিগুলো করেন, তারা কিন্তু এগুলো অ্যাকসেপ্ট করবে না। হ্যাঁ, এবং তাদেরকে আপনি বলবেন যে না ঠিক আছে, আমি 71-এ আমি এই চেতনা ধারণ করেছি, স্বাধীনতা এনেছি, দ্যাট ডাজন্ট হ্যাভ মাচ ইম্প্যাক্ট অন হিম। কাজেই বিএনপি কি এই শিবির কি করেছে 71-এ, এটা তার উপর বেশি ইম্প্যাক্ট করছে না। এর চেয়ে সে দেখছে যে না, এরা আমাকে আমার যে সমস্যাগুলো সেগুলো সমাধান করছে। এবং শিবিরের আপনি দেখেন ওরা যেরকম, যেটা বললাম যে আমার মেয়েও এই জেনজিতে, আমি তার বিড়ালকে ধমক দিয়েছে, সে 3 দিন আমার সাথে কথা বলিনি, ইউর সো রুড। সেখানে ওই জেনারেশন দেখছে যে আমার শিবির খুব সুন্দরভাবে তাদেরকে ব্যবহার করে, সালাম দেয়, এটা করে। হ্যাঁ, তো সে আরেক জায়গায় দেখছে যে আরেকজন তাকে ডমিনেট করার চেষ্টা করে, হি ইজ নট অ্যাকসেপ্টিং হিম, সে এটা করবে, অবশ্যই করবে। এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট, এই চেঞ্জটা। হ্যাঁ, বাট এটা আবার সামরিক না, কারণ আপনি অন্যান্য জায়গায় কিন্তু এই জেনজি সমস্ত ভোটার না, মানে 25-এর পরে কিন্তু বিরাট অংশ আছে। হ্যাঁ, এখন তরুণ প্রজন্মের কথা, এবং এটা কিন্তু ওরা যেটা করছে এটা কিন্তু খারাপ না, এটাই হওয়া উচিত, তাই না? কিন্তু এখানে একটা বিরাট ব্যাপার আছে। শিবির বলেন বা পলিটিক্যাল ইসলাম বলেন বা ধর্মভিত্তিক রাজনীতি যেটাই বলেন, তাদের এই ফিনান্সিয়াল বা সোশ্যাল এই ক্রাইম কম থাকে, কিন্তু তাদের নৈতিক ক্রাইম আছে অনেক। সেটা হচ্ছে ধরেন যে 1 নাম্বার আমি বলি যে তারা পলিটিক্যাল পারপাসে তারা অন্যায়কেও মানে এন্ডোর্স করে। যেমন ধরেন 71-এর উদাহরণ বলি, যে রেপ হয়েছে, তারপরেও এটা ধর্মে মানা থাকলেও তারা কিন্তু সাপোর্ট করেছে, এটা নৈতিক অবক্ষয়, নৈতিক স্খলন।
তারপরে ধরেন যে আপনি ধর্মীয় অনেক ব্যাপার আছে, তারাকে চেঞ্জ করে ফেলবে ক্ষমতায় যাওয়ার জন্য। মডারেট করবে, মডারেট মুসলিম বলে মানে আমাদের ইসলামে কিছু নেই, এটা ইউরোপিয়ানদের ক্রিয়েটেড। তো তখন ওই কম্প্রোমাইজটা করে, বলবে যে না আমরা এটা হলে আমরা এত রক্ষণশীল হব না বা এত হব না, আমরা লিবারেল হব, আমরা এই চাকরি করতে দিব বা ইয়ে করতে দিব, এটা কিন্তু তারা বলবে। এখানে কিন্তু ধর্মীয় চেতনা বা ধর্মীয় যে গাইডলাইন আছে সেখান থেকে কিন্তু বিচ্যুত। আবার সবচেয়ে বড় দেখেন যে গ্রামে গঞ্জে যেটা বলা হচ্ছে যে ভোট দিলে বেহেশতে যাবে, দেখেন ধর্মকে কীভাবে ব্যবহার করছে। এটা যদি তার ওই ফিনান্সিয়াল বা সোশ্যাল তার স্খলন বা অনৈতিক কর্মকাণ্ড না থাকলেও নৈতিক মোরাল ব্যাপারে তার আছে। তারা যেটা হচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্যে তারা ধর্মকেও ব্যবহার করে সিচুয়েশন। এমন দেখেন না, একবার ওইদিকে যাচ্ছে আওয়ামী লীগ, আমাদের রাজনৈতিক হিস্ট্রি দেখেন, আরেকবার বিএনপিতে আসছে, কারণ সে জানে তাকে ক্ষমতায় যেতে হলে তাকে ধরেন যে অন্য একটা পার্টির আশ্রয় নিয়ে যেতে হবে, এই জন্য কিন্তু সে ফ্ল্যাকচুয়েট করে। তার মানে কি এখানে নীতিহীনতা আছে, দুই পার্টির তো মত বা এক না, ফিলোসফি এক না, পলিটিক্যাল ফিলোসফি এক না, তো সে কিন্তু চেঞ্জ করছে। হোয়ারাজ তার হওয়া উচিত ছিল ধর্মীয়ভাবে এককভাবে, যে ইসলাম তো এক কথাই বলেছে, তাই না? সো দিস ইজ এ বিগ থিং। এটা কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে এরা কি আসলে ধর্ম করছে না ধর্মকে ব্যবহার করে রাজনীতি করছে। হ্যাঁ, তো এই জিনিসটা কি আসলে আপনি বুঝতে পারবেন ওরকমভাবে যখন আপনি একটা ইমিডিয়েট প্রবলেমগুলোর সলিউশন সে যখন দিচ্ছে এবং তার ভিতরে একটা নৈতিকভাবে সে অন্য একটা জিনিস ধারণ করছে। এটা আমি বলবো একটা কৌশল। তো এটা বুঝতে হবে মানে যে ধর্মভিত্তিক এই ধরনের রাজনীতি বা ধর্ম ব্যবসা কিনা বা ধর্মকে ব্যবহার করে মানুষের রাজনীতিকে নিয়ন্ত্রণ করা কিনা এবং নিজেরকে ক্ষমতায় নিয়ে যায়, এত কিছু যদি হয় তাহলে সব ইসলাম তো এক কথাই বলছে, সব ধর্মীয় দল ত্যাগ হওয়ার কথা, তাই না? সেটা তো হচ্ছে না। তার মানে তাদের ইন্ডিভিজুয়াল পারপাস আছে। তো ওই পারপাসে আমি এক্সপ্লয়েট হচ্ছে কিনা সুন্দর ব্যবহারের মাধ্যমে বা সুন্দর আচরণের মাধ্যমে এবং ওই সমস্যার সমাধানের মাধ্যমে করতে পারলে তো ভালো, স্থায়ী সমাধান হওয়া উচিত। ওটা কি আমাকে এই ভোটের জন্যে মানে নিয়ে যাওয়ার জন্য বা ভোটের ফলাফলের জন্য করা হচ্ছে কিনা সেটাও বিচার করার ব্যাপার আছে। যেমন ধরেন যে আওয়ামী লীগের ভেতরে মানে ঢুকে তারপর বেরোয় আসে, এখানে নৈতিকতার ব্যাপার আছে যে আমি আমার আইডিওলজি যদি এইটা হয় আর আমি যদি মনে করি না করতো তাহলে তো তারা এই কৌশল বলবেন। তো আপনি কৌশল বলছেন, তাই না? কৌশল না, তারা ঠিক আছে, ওইটাই বললাম। আমি তো ওটাই বলছি যে নৈতিক খলন আর ইন্টেগ্রিটি দুটোর পার্থক্য আছে। ইন্টেগ্রিটি আনকম্প্রোমাইজ, আমি পাই না পাই, নেলসন মান্ডেলা পাই না পাই 27টা বছর জেলে থেকে গেল, এটাই কিন্তু নেতৃত্ব। ইন্টেগ্রিটি আনকম্প্রোমাইজিং, তাই না? আমাদের ম্যাডাম খালেদা জিয়া যেমন আর কি, হ্যাঁ, যে আমি বিদেশে যাব না, আমি এখানেই থাকবো, হ্যাঁ, এরকম, তো আমি আপোষ করব না, এটা হচ্ছে নেতৃত্ব। আর আপনি যদি রাজনীতি বলেন অনেক কিছুই হতে পারে, হ্যাঁ, আমি কৌশল অবলম্বন করছি, এটা করছি, তো আপনি ওটা বলেন এটা তো নেতৃত্ব না, এটা হচ্ছে পারপাস, যে আমি একটা ক্ষমতায় উত্তরণের জন্য আমি যা ইচ্ছা তাই করবো। হ্যাঁ, ইতিহাসে বিপ্লবীদেরও তো এরকম গুপ্ত রাজনীতি বলেন আর গুপ্ত জব বলেন, এগুলো করতে দেখেছি না। আপনি বিপ্লবী, হ্যাঁ ঠিক আছে, বিপ্লব তারা ওই দেশের সেনাবাহিনীর ভেতরে থেকে তারা আলাদা একটা বাহিনী গঠন করেছে গোপনে, এক পর্যায়ে যে তারা একটা অভ্যুত্থান ঘটিয়েছে, এরকম ইতিহাসটা পৃথিবীর আছে। তবে আপনি যদি বলেন যে তার এটি কৌশল হিসেবে আপনি বলতে পারেন, হ্যাঁ ঠিক আছে। এখন বিপ্লব, বিদ্রোহ, আন্দোলন এগুলো কিন্তু প্রত্যেকটার কন্টেশন আলাদা, আমরা খুব লুজলি ব্যবহার করি। হ্যাঁ, তো আপনি যদি বিপ্লব বলেন সেটা কিন্তু দীর্ঘদিনের প্রক্রিয়া, হ্যাঁ, এবং ওটা সমাজের সোশ্যাল স্ট্রাকচার চেঞ্জ হয়, একটা ফিলোসফি থাকে, ওইভাবে যে হয়, এবং আপনি ইন জেনারেল ওই ফিলোসফিতে কিন্তু তারা বের হয়ে আসে না। আপনি কমিউনিজম যত যাই হোক সে ওই চেতনাই ধারণ করবে এবং তারপরে সে বিপ্লবে যাবে। হ্যাঁ, এবং তারা কিন্তু ধরেন যে আপনার ওই ইকোনমিক সিস্টেম কী হবে সেটাকেই ধারণ করবে। তারপরে ধরেন যে বিপ্লবের প্রক্রিয়াটা কী হবে, একটা সেন্ট্রালাইজড ফিলোসফি, হ্যাঁ, এবং আইডিওলজির ভিতরে তারা কাজ করবে। কিন্তু এখানে তো আমি যদি বলি যে তারা অ্যালায়েন্স করছে কার সাথে, এটা তো হচ্ছে যে তার নীতির বাইরে যে করছে, তাই না? তাদের যে রিলিজিয়াস যে ফিলোসফি ওগুলোর সাথে অনেক ক্ষেত্রে মিলে, সবার সাথে তো মেলার কথা না, কিন্তু এক জায়গায় যাচ্ছে। এবং এইটা একটা যেটা করেছে যে ভিতরে যে ওই পার্টির ভিতরে যখন ছিল যখন সে ওই পার্টি আস্থা অর্জন করেছে, একটু বলি, না আস্থা অর্জন করেছে, তার মানে কি সে তো ওই পার্টির ভিতরে ইনডক্ট্রিনেটেড আচরণ করেছে, তার মানে তো সে পারতো না এটা, তাই না?
তো এখন এটা আপনি নৈতিকতার ভিত্তিতে যাচ করেন ঠিক হয়েছে কিনা। না অবশ্যই, কেননা আমরা দেখেছি স্বাধীনতা উত্তর বা স্বাধীনতার পূর্ববর্তী যে সময়গুলোতেও বাংলাদেশ জামায়াত ইসলামী আসলে সঠিক ভূমিকাটি পালন করতে পারেনি, কিংবা ঐতিহাসিক সিদ্ধান্তগুলো আসলে তাদের ভুল ছিল, এটি আমরা বিগত দিনে দেখেছি। এবং সেটি প্রাসঙ্গিক কথাটা আপনি বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, যেটা যার ভিতরে সেটা পড়েছে, সেখানে কিন্তু সেই পার্টির কার্যক্রমের সাথে কার্যক্রম করতে হয়েছে, তাই না? তো ওখানে কিন্তু ধর্মীয় ব্যাপার যদি বলেন, তো আওয়ামী লীগ বিএনপির ভিতরে বা ছাত্রলীগ বা ছাত্রদলের ভিতরে যে ধর্মবিরোধী কর্মকাণ্ডগুলো হয়েছে, তখন তাদের অবস্থান কী ছিল? প্রতিবাদ করেছে। ধর্ম তো বলে যে আঘাত করার কথা করেছে। সো ইউ হ্যাভ কম্প্রোমাইজ দ্য রিলিজিয়াস বাইন্ডিংস, তাই না? ধর্মে কি বলে? তুমি যদি দেখো যে কেউ অন্যায় করছে, কেউ করছে। না, জামাত তো এখন বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে থেকে রাজনীতি করছে। হ্যাঁ, ঠিক আছে, তারা তো আমি ইসলামের কথা, তারা ইসলাম কবে কি এই বিপ্লব, ইসলামী বিপ্লব ঘটালে কি, তাহলে কি এটা ইসলামের না? বিপ্লব অন্য কোনো কারণ সংবিধান ক্লোজ হয়ে যায়, না আলাদা কথা। না, আমি যে জিনিসটা বলছিলাম যে তারা ধর্মীয় বলছে শরিয়া আইন মানে এটা কি হবে? তারা শরিয়া আইনের সাপোর্ট করে অনেক ধর্মীয় দল, আমি জানি না জামাতে ইসলামী ভাইয়েরা বলে কিনা যে ইসলাম তারা ক্ষমতায় গেলে শরিয়া আইন করবে। হ্যাঁ, শরিয়া আইনের যে বিধান সেগুলো তারা যদি করতে যায় এদেশে অনেক সমস্যা। আলটিমেট লক্ষ্য তাদের সেটি হলে তো তারা এখন কি করছে দেখেন, জনগণকে ডিসিভ করছে। এখন ওটার কথা বলছে না, হ্যাঁ, না বলে ক্ষমতায় গিয়ে তারপরে অ্যাপ্লাই করবে। সো এখানে আপনি মোরাল অনেস্টি কোথায় দেখবেন, তাই না? তারপরে আমি যে কথাটা বলছিলাম যে তুমি অন্য একটা দলে ঢুকেছো, ওই দলের কালচারের সাথে হয়েছে, ওইখানে কিন্তু আমার ধর্ম কিন্তু রাজনীতির চেয়ে ঊর্ধ্বে আর কি। হ্যাঁ, যে এটা জামাতের জন্য তো এটা অবশ্যই, তাই না? বা ছাত্র শিবিরের জন্য, কারণ তারা ধর্মীয় রাজনীতি বলে যে এটা করলে ভেস্তে যাবেন। এখন বলেন তো যে ছাত্র লীগে যখন তারা ছিল, সেইখানে কি ইসলাম ধর্মবিরোধী কর্মকাণ্ড ছাত্রলীগের সদস্যদের মাধ্যমে হয়েছে কিনা? এখন ইসলাম বলে এ ধরনের কর্মকাণ্ড হলে, ধরেন যে আবরার হত্যা বা অন্য, তোমার প্রতিবাদ না, তো শক্তি থাকলে তুমি আঘাত করো। তারা কি করেছে? প্রতিরোধ করো, মানে প্রতিরোধ করো, আঘাত করে প্রতিরোধ করো, এটা আছে। এবং দ্বিতীয়তে বলা আছে যে না পারলে তুমি জোরে কথা বলে প্রতিবাদ করো, আর না পারলে তুমি মনে মনে করো, সেটা হচ্ছে নিম্ন স্তর। তো এইটা তো ধর্মীয় রাজনীতির আদর্শ হওয়া উচিত, সেটা কি তারা করেছে? তো এটাই বললাম যে তারা ফিনান্সিয়াল বা সোশ্যাল অন্যান্য ক্রাইম করে না, বাট তারা মোরাল ক্রাইম করে, যেটা হচ্ছে যে এই যে একটা উদাহরণ আমি দেখিয়ে দিলাম 71-ও দেখেন আপনি, ওরা ন্যায় অন্যায়কে অনুযায়ী ইন্ডিভিজুয়ালকে দায়ী করে না, ওরা হচ্ছে পার্টি মানতেছে কিনা। আপনি জামাত করলে অনেক কিছু মানে, মামুনুল হকের কিছু হয়েছে, সে তো ধরা পড়েছিল, তাই না? তারপরে কি হয়েছে? কিন্তু তারপরে তারা সাপোর্ট করছে। এটা আমি সাপোর্ট করবো না তো তাকে, বিকজ আমি ওই ধর্মীয় চেতনাও যেমন আছে, আমার ন্যায় অন্যায় ভিত্তিক চেতনাও আছে। তো যেটা করেছে এটা অন্যায়, সে কীভাবে নেতৃত্বে আসে তার বিচার না হওয়া পর্যন্ত, ঠিক আছে, সেই জিনিসগুলো বললাম আর কি। আসলে আমরা আলোচনা শেষ করতে হচ্ছে সময় স্বল্পতার কারণে, অন্য কোনো দিন আপনার এই আলোচনা আবার আমরা শুনবো। আপনি অনেক নিজের মূল্যবান সময় ব্যয় করে আমাদের স্টুডিওতে এসেছেন, এজন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ। এবং আমি এখানে এসে খুব কথা বলে খুব মানে স্বাচ্ছন্দ্য ফিল করি, এবং এখানে ডাকার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সবার কাছে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনা এখানকার মতো শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।